সো আমিও দেখে নিলাম রিসেন্টলি মুক্তি পাওয়া স্পাইডার নোয়ার। অভিনয় রয়েছে নিকোলাস কেজ, এবং আপনাদের প্রথমেই বলে দিই যে এটা চরাচরিত স্পাইডারম্যান গল্পের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এই গল্পের ইউনিভার্স এবং টাইম লাইন সম্পূর্ণ আলাদা। একই সাথে সম্পূর্ণ গল্পটা মিস্ট্রি, থ্রিলার, ডিটেকটিভ নোয়ার ভাইবে ভর্তি, অর্থাৎ সেই ক্লাসিক ডিটেকটিভ ব্যাটম্যান স্টাইল ভাইব আপনি পাবেন এই গল্পে। গল্পের সময়কাল 1930, আমেরিকার গ্রেট ডিপ্রেশন। তো সেরকমই স্টাইলে সম্পূর্ণ স্টোরিটা তৈরি হয়েছে। তবে গল্পটা কেমন হয়েছে, আদৌ কি ভালো? কম বেশি আপনারা রিভিউজ এবং রেটিংস তো দেখেই নিয়েছেন, আমার নতুন করে বলার কিছু প্রয়োজন নেই, এবং বাকিটা আমার এই ভিডিওটা দেখলেই জানতে পারবেন। আর কি, চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি স্পাইডার নোয়ার সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো একদা আমাদের এই স্পাইডারম্যান নোয়ারকে কেউ প্রশ্ন করেছিল যে তুমি কোন ইউনিভার্স থেকে এসেছো, যেটার উত্তর তার কাছে নেই, এবং তবে থেকে এই প্রশ্নটা তার মাথাতেই ঘুরে বেড়াচ্ছে। আশা করি বুঝেছেন, এটা সেই সনির স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স সিনেমার রেফারেন্স, যেখানে আমরা দেখেছিলাম যে মাল্টিভার্সের চক্করে এই স্পাইডারম্যান নোয়ার একটা অন্য দুনিয়াতে, অর্থাৎ মাইলস মোরালেসের দুনিয়াতে চলে গিয়েছিল। তো সেটারই একটা রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। তো সেই কারণেই তো আমাদের স্পাইডার বলছে যে সে কোন ইউনিভার্স থেকে এসেছে সেটা তো সে জানে না, তবে স্পাইডারম্যানের একগুচ্ছ ইউনিভার্সও আছে এটা সে জানে। বাই দ্য ওয়ে, এই গল্পে তাকে কেউ স্পাইডারম্যান না, তাকে দ্য স্পাইডার বলে সবাই চেনে। তবে এই গল্পে কিন্তু আমাদের স্পাইডারের আসল নাম পিটার পার্কার না, এটা হচ্ছে বেন রাইলি, যে বাকি পাঁচটা স্পাইডারম্যানের মতনই জাল মেরে মেরে সুইং করতো, শহরের মানুষদের বাঁচাতো, ক্রিমিনালদের সাথে লড়তো। তবে এই সব কিছু নিমেষেই ধ্বংস হয়ে যায় যখন বেনের ভালোবাসা রুবি জে উইলিয়ামস সে মারা যায়। রুবি তাকে সেই কথাটাই বলেছিল যেটা আমরা স্পাইডারম্যানের সব সিনেমাতে শুনতে পাই, যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটিস। তবে রুবিকে হারানোর পর বেন বা স্পাইডার নিজেকে দায়ী করে, সে নিজেকে ব্যর্থ মনে করে, এবং সে তার এই সুপারহিরোর জীবনটা একদমই ছেড়ে দিয়েছে। তারপরে প্রায় 5টা বছর কেটে গিয়েছে। বেন বর্তমানে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, এবং আমরা দেখতে পাই যে বেন এবং তার সঙ্গী প্যাট্রিক ডোনেগাল একজন রহস্যময় ব্যক্তিকে খুঁজছে যার নাম হচ্ছে জিমি এডিসন। যদিও প্যাট্রিক এবং বেন তারা জানতো না, তবে পরে তারা জানতে পারে যে একই ক্লায়েন্ট তাদের দুজনকে হায়ার করেছে ভিন্ন ভিন্ন টাকা দিয়ে, যেটা বেনকে একটু রাগিয়ে দেয় যে সেম মানুষ প্যাট্রিককে বেশি টাকা অফার করেছে এবং তাকে কম। এনিওয়েজ, বেন এবং সেই প্যাট্রিক যদিও তার সঙ্গী না, তাদের দুজনের সেম জব, দুজনেই প্রাইভেট ইনভেস্টিগেটর। তো সেই কারণেই আমি বললাম, তো তারা জিমি নামক সেই মানুষটাকে খুঁজছে, এবং অবশেষে প্যাট্রিক জিমিকে খুঁজে পায় যে দাউ দাউ করে আগুনে জ্বলছে। আসলে জিমির মধ্যে একটা সুপার পাওয়ার রয়েছে, অনেকটা সেই হিউম্যান টর্চের মতন, যে দৃশ্যটা দেখে প্যাট্রিক রীতিমতো ভয় পেয়ে যায়। স্পাইডার নোয়ার কমিক্সেও এরকম একটা ক্যারেক্টার রয়েছে, সেটার নাম হচ্ছে মোল্টেন ম্যান। যাই হোক, প্যাট্রিক ভয় পেয়ে যায় এবং গুলি চালিয়ে দেয়, যে গুলিতে সেই জিমি যে আগুনে জ্বলছিল সে আহত হয়ে সেখানেই মারা যায়। এদিকে বেন আর একটা পরকীয়ার কেসও নিয়েছে, মানে একজন মানুষ এসেছে, সে তার স্ত্রীর উপর নজর রাখতে চায়, সেই কারণে বেনকে হায়ার করেছে। তবে তদন্ত করতে গিয়ে বেন জানতে পারে যে সেই মানুষটার ওয়াইফ যে মানুষটার সাথে পরকীয়া করছে সে হচ্ছে শহরের মেয়র। অন্যদিকে রিপোর্টার রবি রবার্টসন বেনকে উপদেশ দেয় যে শহরের যা অবস্থা এই মুহূর্তে স্পাইডারের প্রয়োজন। রবি কিন্তু বেনের পুরনো বন্ধু, এবং রবি একটা সময় ডেলি বিউগলেও কাজ করত, যেখানে আমাদের পিটার পার্কার কাজ করতো। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে শহরে তো প্রায় 5 বছর ধরে স্পাইডারম্যান বা আমাদের স্পাইডারের কোনো নাম চিহ্নই নেই, যার কারণে ক্রাইম চারিদিকে ভরে গেছে। সেই কারণেই রবি বেনকে বলছে যে এখন সময় হয়েছে স্পাইডারের ফিরে আসার। রবি জানে যে বেনই হচ্ছে স্পাইডারম্যান, কিন্তু বেন তার ভালোবাসাকে হারানোর যে ট্র্যাজেডি সেটাকে এখনো ভুলে উঠতে পারেনি। একই সাথে আরেকজন মানুষও চলে আসে, উইনস্টন, যার নাম যে বেনকে হায়ার করেছিল সেই এডিসনকে খুঁজতে, জিমি এডিসন যে আগুন হয়ে গেছিল। তো বেন তাকে একই প্রশ্ন করে যে তুমি আরেকজন প্রাইভেট ইনভেস্টিগেটরকেও ভাড়া করেছো সেই মানুষটাকে খোঁজার জন্য, এবং তুমি তাকে আমার থেকে কেন বেশি টাকা দিয়েছো? এই কারণেই বেন একটু ক্ষুব্ধ। যাই হোক, বেন তো জানে যে সেই জিমি প্যাট্রিকের গুলি খেয়ে মারা গিয়েছে, তবে এই সত্যটা সে এখনো রিভিল করেননি। একই সাথে তারা এটাও তো দেখেছে যে জিমি আগুনে প্রায় জ্বলছিল, তার মধ্যে যেন কোনো একটা সুপার পাওয়ার রয়েছে, এবং সেই আগুনেই সে এই শহরের সবথেকে বড় ক্রাইম বস, মানে এখানকার গডফাদার বলতে পারি, সিলভারম্যানের একটা বড় বিল্ডিং জ্বালিয়ে দিয়েছে। সিলভারম্যান সেই কারণেই তো এইসব ডিটেকটিভদের ভাড়া করছে সেই জিমিকে খোঁজার জন্য। সিলভারম্যান এটাও দেখেছে যে জিমির মধ্যে এক টাইপের পাওয়ার রয়েছে, এগুলোই তাকে জানতে হবে।
যাই হোক, বেন তো একটা পরকীয়ার কেস নিয়েছিল। একজন মানুষ জানতে চায় যে তার স্ত্রী কার সাথে সাক্ষাৎ করছিল, কি করছিল, এবং সেই খোঁজ লাগাতে গিয়েই দেখে যে তার স্ত্রী মেয়রের সাথে গোপনে সাক্ষাৎ করছে, এবং বেন সেই ছবিটাও তুলে রেখেছিল। এখন বেনের যে সেক্রেটারি জ্যানেট, সে বলছে যে এটা তো একটা গোল্ডেন টিকিট, এই ছবিটা দিয়ে তারা মেয়রকে ব্ল্যাকমেল করতে পারবে বা নিউজ এজেন্সিগুলোকে বিক্রি করে দিলে তারাও প্রচুর টাকা দেবে। কিন্তু না, বেন তো এরকম কাজ করবে না। যদিও তাদের এই অফিসটা মন্দায় চলছে, সে তার সেক্রেটারিকে টাকা দিতে পারছে না, তা সত্ত্বেও জ্যানেট বেনের উপরে কোনো কথা বলে না, বিকজ সে বেনকে সাপোর্ট করে। অন্যদিকে গল্পের মেন ভিলেন সিলভারম্যান তার লোকজনদের নিয়ে সেই প্রাইভেট ডিটেকটিভকে তো ধরেছে, যার নাম ছিল প্যাট্রিক, এবং তাকে টর্চার করেই জানার চেষ্টা করছে যে সেই জিমি এখন কোথায় এবং তাকে কে ভাড়া করেছিল সিলভারম্যানের সেই ম্যানশনটাকে জ্বালানোর জন্য। দেখুন, জিমি তো মোল্টেন ম্যান, তার মধ্যে পাওয়ার ছিল এবং সে তার সেই শক্তি দিয়েই সিলভারম্যানকে হত্যা করার চেষ্টা করেছিল, তবে সিলভারম্যান বেঁচে গিয়েছে। সিলভারম্যান জানারই চেষ্টা করছিল যে সেই জিমিকে কে ভাড়া করেছিল তার এই বাড়িটা জ্বালানোর জন্য, তবে সেটা বলার আগেই তো প্যাট্রিক গুলি চালিয়ে জিমিকে মেরে ফেলে দিয়েছে। যাই হোক, প্যাট্রিকের থেকে তারা কোনো উত্তর পায় না, যার কারণেই তারা প্যাট্রিককে হত্যা করে ফেলে। এখন সিলভারম্যান খুঁজছে সেই আরেকজন ডিটেকটিভকে, যেও সেই জিমিকে খুঁজছিল, অর্থাৎ আমাদের বেন, গল্পের মেন চরিত্র। অন্যদিকে বেন চলে গেছে ক্যাট হার্ডির সাথে সাক্ষাৎ করতে। মেয়রের সাথে যে মেয়েটার ছবি সে তুলেছিল, অর্থাৎ যে মেয়েটারই হাজবেন্ড বেনকে হায়ার করেছিল, সেই মেয়েটা একজন সিঙ্গার, বারে গান করে, তার নাম হচ্ছে ক্যাট হার্ডি, এবং বেন তার সাথে কথা বলার চেষ্টা করে, তাকে সেই ছবিগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তার থেকে জানার চেষ্টা করে যে মেয়রের সাথে তার অ্যাকচুয়ালি কানেকশনটা কি। তবে ক্যাট হার্ডির যে বডিগার্ড রয়েছে ফ্লিন্ট, সে বেনকে সেখান থেকে সরিয়ে দেয় এবং পরে লুকিয়ে লুকিয়ে সে বেনের উপরে আক্রমণ করার চেষ্টা করে, কারণ বেন যে ছবিটা তুলেছে এটা খুবই সিক্রেট এবং খুবই ইম্পর্টেন্ট একটা ছবি। তো যাই হোক, ফ্লিন্ট তখন বেনকে মারার চেষ্টা করে এবং তাদের মারপিট হয়, এবং বেন লক্ষ্য করে যে ফ্লিন্ট কোনো সাধারণ মানুষরা, তার শরীরটা বালির মতন হয়ে যাচ্ছে। ফ্লিন্ট হচ্ছে স্যান্ডম্যান, যে বেনকে একটা বিল্ডিংয়ের উপর থেকে নিচে ফেলে দেয়, তবে অবভিয়াসলি বেন আমাদের স্পাইডারম্যান, যে ইজিলি সেটাকে সার্ভাইভ করে নেয়। তবে ঘটনা ঘটেছে আর একটা, ঠিক তার পরের দিনই সেই নাইট ক্লাবের যে সিঙ্গার ক্যাট হার্ডি বেনের সেই অফিসে চলে এসেছে, কারণ গতকাল রাতেই বেন যে ফ্লিন্টের সাথে মারপিট করলো, সেই ফ্লিন্টকে নাকি আচমকার পাওয়া যাচ্ছে না, তাকে খোঁজার জন্যই বেনকে কেসটা দেওয়া হয়েছে আবার। সো বেন তো সেই ফ্লিন্টকে খুঁজে বার করার দায়িত্ব নিয়েছে, যদিও তার মনে সন্দেহ ছিল যে ক্যাট তাকে সব সত্য কথা তো বলছে না, কিছু তো লুকিয়ে রেখেছে, তবুও তদন্ত সে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সে জ্যানেটকে পাঠায় ক্রিমিনাল ব্যুরোতে, আর নিজে চলে যায় মার্কোর অ্যাপার্টমেন্টে এই ব্যাপারটাকে আরও ইনভেস্টিগেট করার জন্য, এবং সেই অ্যাপার্টমেন্টে সে একটা পুরনো ছবি সে খুঁজে পায়, সে প্রথম বিশ্বযুদ্ধের সময়ের ছবি, যেখানে সেই ফ্লিন্ট এবং জিমিকে একই সাথে দেখা যাচ্ছে, তারা দুজনই সেম প্ল্যাটুনেরই অংশ, মানে দুটোই সুপার পাওয়ার পাওয়া মানুষই একই সাথে কাজ করেছে। ছবিটা দেখে বেনের তার নিজের যুদ্ধ স্মৃতিও ফিরে আসে, কারণ ঠিক একই যুদ্ধে কিন্তু সে অংশ নিয়েছিল। আর ঠিক তখনই সিলভারম্যানের ডান হাত উইনস্টন সেখানে হাজির হয় এবং বেন লুকিয়ে পড়ে, কারণ যেমনটা দেখলাম যে সিলভারম্যানও তো সেই ফ্লিন্টকে খুঁজছে, তাই না। অন্যদিকে পুলিশ স্টেশনে জ্যানেট সামান্য ঘুষ দিয়ে জানতে পারে যে সেই ফ্লিন্ট সে জাস্ট সিলভারম্যানের কোনো বডিগার্ড না, বরং বহুবার সে অ্যারেস্টও হয়েছে, একজন কুখ্যাত অপরাধী। আর এগুলো জানার পরেই বেন এবং জ্যানেট বুঝতে পারে যে ক্যাট হার্ডি যে ফ্লিন্টকে খুঁজছে, সে ইচ্ছে করে এই তথ্যগুলোকে গোপন রেখেছে। পরে বেন ক্যাটের সাথে আলকোভ থিয়েটারে সাক্ষাৎ করে, সে মূলত কেসটি ছেড়ে দিতে চাইছিল, কিন্তু মার্কো এবং এডিসনের পুরনো ছবিটা দেখিয়ে কিছু প্রশ্ন করে। যদিও ক্যাট এডিসনকে চেনে না এমনটাই সে জানায়, একই সাথে ক্যাট এটাও জানায় যে এই আলকোভ থিয়েটারের মালিকানার কাগজে তার নাম থাকলেও প্রকৃতপক্ষে সেটি সিলভারম্যানের বিনিয়োগ, মানে সিলভারম্যান এরও নাম দিয়ে নিজেই চালাচ্ছে, যেমনটা বললাম ক্রাইম বস বলে কথা। আর সেই কারণেই তো ফ্লিন্ট মার্কো ক্যাট এবং এই থিয়েটার দুজনকেই রক্ষা করছিল, মানে সে শুধু ক্যাটের বডিগার্ড না, বরং এই যে থিয়েটারটা বা সেই বার বা যেখানে সে গান করে, এই স্থানেরও একটা বাউন্সার ছিল, একটা গার্ড ছিল সে। সো তারা তো কথা তো বলছে, যদিও তাদের কোনো ধারণাই নেই যে দূর থেকে মার্কো তাদের উপর নজর রাখছে। অন্যদিকে সিলভারম্যান বেনকে নিজের কাছে নিয়ে আসতে চায়, সেও তো বেনকে খুঁজছে, কারণ সে জানতে চায় যে বেন এক্সট্রা কিছু না জেনে যায়। সে তার দুটো লোককে তো পাঠায়, তবে বেন কোনো মতে তাদেরকে অ্যাভয়েড করে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সেখানকার যে মেয়র অ্যালফ্রেড সেখানে ইলেকশনের জন্য লড়ছে, এই মেয়রেরও গল্প আছে যেটা জানতে পারবেন। যাই হোক, রবির সাথে বেনের সাক্ষাৎ হয়, একই সাথে বেন রবিকে সাবধানও করে দেয় যে রবি যে কেসটার
উপরে ইনভেস্টিগেট করছে, অর্থাৎ সেই জিমি এডিসন যার সুপার পাওয়ার ছিল, যে মারা গেল, তার কেস ঘাটাঘাটি করতে গেলে সিলভারম্যানের নামও চলে আসবে। আর অবশ্যই যেটা রবির জীবনের জন্য অনেকটা ঝুঁকি, তো সেই কারণেই তাকে সে সাবধান করতে চায়, কিন্তু রবি তো ভয় পায় না, বরং বলে যে এখনই সময় হয়েছে সেই স্পাইডারের, অর্থাৎ বেনকে আবারও ফিরে আসতে হবে সেই স্পাইডার হয়ে। তো রবি তো নিজের তদন্ত চালাচ্ছে, সে এলাকার একটা বস্তি এলাকায় চলে যায়, সেখানেই কিন্তু রবির শৈশবটা কেটেছে। তো সেখানেই রবি লনি লিঙ্কন নামক আরেকজন মানুষের সাথে মুখোমুখি হয়। তো সেই লিঙ্কন, সে কিন্তু এডিসনের ব্যাপারে অনেক কিছুই জানে। এডিসন হচ্ছে যে সেই আগুন হয়ে গেছিল মোল্টেন ম্যান, তো সে তো মারা গেছে যেমনটা আমরা জানি। তবে ব্যাপার হচ্ছে যে তাকে ভাড়াকে করেছিল সেই সিলভারম্যানের বাড়িটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য, তাকে কেই কাজটা করতে বলেছিল সেটাই তাকে জানতে হবে। তো লনি লিঙ্কন জানায় যে সম্ভবত এডিসনের যে গার্লফ্রেন্ড বা তার স্ত্রী যে ছিল ভেরা, তার সাথে কথা বলা উচিত তার। তো লিঙ্কন চলে যায় সে ভেরার সাথে সাক্ষাৎ করতে, যদিও তেমন কোনো তথ্য তো খুঁজে পায় না। তবে একটা জিনিস সে লক্ষ্য করে যে ভেরা বড় অস্বাভাবিকভাবে, মানে খুব ফাস্ট সে টাকা খরচ করছে। রবি সন্দেহ করছে যে এইগুলোই হচ্ছে সেই টাকা, এডিসনকে যে টাকাগুলো দেওয়া হয়েছিল সিলভারম্যানের সেই ম্যানশনটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য বা সিলভারম্যানকে হত্যা করার জন্য, এটাই হচ্ছে সেই টাকা যেটা ভেরা খরচা করার চেষ্টা করছে। এদিকে সিলভারম্যানের লোকেরা জ্যানেটকে ভয় দেখায়, হুমকি দেয়, বারবার চাপের মধ্যে রাখছে, কারণ তারাও তো বেনকে খুঁজছে। অন্যদিকে জ্যানেট চাপে পড়ে ডিসাইড করেছে চাকরি ছেড়ে দেবে, কারণ নিজের জীবন আগে, তাই না? সো এরকম একটা পরিস্থিতিতে বেন রিয়েলাইজ করতে পারে যে এখন ব্যাপারটা নাগালের বাইরে চলে গেছে, এখন তাকে স্পাইডার হয়ে ফিরে আসতে হবে। সেই কারণে সে তার পুরনো অ্যাপার্টমেন্টে চলে যায়, যেখানে সে তার সেই পুরনো স্পাইডার স্যুটটা লুকিয়ে রেখেছিল, সেটাকে সে বার করে। অন্যদিকে আমরা লনি লিঙ্কনকে দেখতে পাই, সে মার্কোর সাথে সেই পরিত্যক্ত থিয়েটারে সাক্ষাৎ করে। মোটমাট বুঝতেই পারছেন যে এই লনি লিঙ্কন, মার্কো এবং সেই জিমি এডিসন, তারা প্রত্যেকেই বন্ধু। সে এডিসনের মৃত্যুর খবরটা জানায় এবং জানায় যে তাদের দুজনের শক্তি দিন দিন অস্থিতিশীল হয়ে যাচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তাই সে মার্কোকে নিজের সাথে থাকার আমন্ত্রণ জানায়, অর্থাৎ সেই জিমি যে আগুন হয়ে গেছিল তার মধ্যে পাওয়ার আছে। অন্যদিকে ফ্লিন্ট, সে তো স্যান্ডম্যান, একই সাথে লনি লিঙ্কন, তার মধ্যেও কিছু একটা পাওয়ার তো আছে, এবং তাদের এই পাওয়ারগুলো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে সিলভারম্যান তাদের মদের বেআইনি পাচার ব্যবসায়ীগুলো তো করে বেড়ায়। সো তার যে রাইট হ্যান্ড উইনস্টন, সে সিলভারম্যানকে ফোন করে জানায় যে তাদের নতুন চালান এসে পৌঁছেছে। সিলভারম্যান তখন সেই ডকের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে তাদের সেই ডিলটা হবে। এবং সে যখন যাচ্ছিল তখনই স্পাইডার তার সেই গাড়িতে হামলা চালায়। তার সব বডিগার্ডদের উদ্যম পেটান পিটিয়ে সিলভারম্যানের গাড়িতে ঢুকে তাকে হুমকি দেয় যে সিলভারম্যান যাতে নিজের লিমিটে থাকে, একই সাথে বেন এবং তার সহকর্মীদের যাতে জ্বালাতন না করে। যেমনটা দেখেছিলাম যে সিলভারম্যান তার গুন্ডাদের পাঠাচ্ছে এই বেনকে খোঁজার জন্য, তো স্পাইডার তাকে এইটাই সাবধান করে দিয়েছে। এবং হ্যাঁ, অন্যান্য স্পাইডারম্যানের স্টোরির মতন এই গল্পেও দেখানো হয়েছে যে বেন স্পাইডারের একটা ভালো বন্ধু। যেমন আমরা দেখেছিলাম যে পিটার পার্কার স্পাইডারম্যানের ভালো বন্ধু, স্পাইডারম্যানের ভালো ছবি তো পিটার পার্কার ছাড়া কেউ তুলতেই পারে না। তো এখানেও ব্যাপারটা সেম, সবাই মনে করে যে বেনের সাথে সেই স্পাইডারের ভালো বন্ধুত্ব রয়েছে। তবে পরেই বেন আর একটা জিনিসও জানতে পারে যে সিলভারম্যান যে ডকের উদ্দেশ্যে যাচ্ছিল, অ্যাকচুয়ালি পুলিশ সেখানে ফাঁদ পেতে রেখেছিল সিলভারম্যানকে ধরবে বলে, কিন্তু বেন যেহেতু ইন্টারফেয়ার করেছে, যার কারণে সিলভারম্যান আর সেই ডকে পৌঁছাতে পারেনি, আর যার কারণে পুলিশের সব প্ল্যান ভেস্তে গেছে, তারা সিলভারম্যানকে ধরতে পারেনি। আর যেটা জানতে পেরেই বেন ভাবতে থাকে যে কি বড় ভুল করে বসলো সে, যেখানে পুলিশেরা সিলভারম্যানের গল্পই ফিনিশ করে দিত এখানে, সেখানে এই স্পাইডারের কারণেই সিলভারম্যান বেঁচে গেল। সো তারপরে বেন রাইলির সেই অফিসে আমরা রবি রবার্টসনকে দেখতে পাই, যে ফ্লিন্টের সেই অ্যাপার্টমেন্ট থেকে যে ছবিটা পেয়েছিল না বেন, সেটা ভালো মতন দেখে এবং লক্ষ্য করে যে সেখানে লনি লিঙ্কনও রয়েছে। অর্থাৎ সেই 3টে সুপার পাওয়ার পাওয়া মানুষই ঠিক একই যুদ্ধে অংশ নিয়েছিল। সো আরও কিছু তথ্য বার করার জন্য সে আবারও চলে যায় লিঙ্কনের কাছে, এবং ঠিক তখনই সিলভারম্যান বেনের অফিসে হাজির হয়। সিলভারম্যানের সাথে এখন বেনের আপাতত কোনো শত্রুতা নেই, কারণ স্পাইডার এসে সিলভারম্যানকে তো একদম সাবধান করে দিয়েছে যে বেনের যাতে কিছু না। যাই হোক, সিলভারম্যান ঝামেলা করতে আসেনি, বরং সে তার দলের মধ্যে থাকা এক বিশ্বাসঘাতককে খুঁজতে চাইছে। সেই কারণে সে বেনকে হায়ার করে। সে মনে করে যে সেই বিশ্বাসঘাতকই জিমিকে পয়সা দিয়েছিল সেই সিলভারম্যানের যে প্রাসাদ ছিল তাতে আগুন লাগাতে, এবং সিলভারম্যান সন্দেহ করছে যে সেই বিশ্বাসঘাতক হচ্ছে ফ্লিন্ট মার্ক, যে ফ্লিন্টকেই কিন্তু বেন অনেক আগে থেকে খুঁজছে। আবার একই সাথে সেই ফ্লিন্টকে তো আচমকা পাওয়া যাচ্ছে না, উধাও হয়ে গেছে, সেই কারণে এই সন্দেহর আঙুলটা তার উপরেই পড়বে। সো আমাদের সিলভারম্যান বেনকে টাকা পয়সা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং বলে যে কেসটা সলভ করে দিলে আরও বোনাস আছে তার। তবে সিলভারম্যান যাওয়ার পর বেন লক্ষ্য করে যে সিলভারম্যান তার যে টাকাগুলো রয়েছে না, সেই ডলারের নোটগুলো, তার মধ্যে কিছু চিহ্ন দিয়ে রাখে। পরে সে ক্যাটহার্ডির যে দেওয়া টাকার ছিল, ক্যাটহার্ডিও তো সেই ফ্লিন্টকে খোঁজার জন্য বেনকে হায়ার করেছিল, তো সেই টাকাতেও একটা চিহ্ন রয়েছে। সে বুঝতে পারে যে সিলভারম্যান যাকে যাকে টাকা দেয় তার প্রত্যেকটা টাকাতে চিহ্ন দিয়ে রাখে, প্রত্যেকের আলাদা আলাদা, যাতে সে চিহ্নিত করতে পারে। একই সাথে
সিলভারম্যান এটাও তো জানতে চায় যে সেই ডকে যেখানে পুলিশেরা হামলা করেছিল সিলভারম্যানের জন্য ফাঁদ পেতে রেখেছিল, পুলিশদের খবরটা কে দিয়েছিল যে সিলভারম্যান সেখানে আসবে? অবশ্যই সেই বিশ্বাসঘাতক, তাকেও খুঁজে বার করতে হবে। তো বেন তাকে খুঁজছে এবং সেই খোঁজ চালাতে চালাতেই সে পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে যারা সেই শুট আউটে একটু ঘায়েল হয়েছিল, আহত হয়েছিল, এবং তারা জানতে পারে যে পুলিশদের টিপটা দিয়েছিল অ্যালফ্রেড মরিস অর্থাৎ শহরের মেয়র। অন্যদিকে পুলিশেরা তাদের ফোর্স নিয়ে চলে যায় সেই বস্তি উচ্ছেদ করার জন্য সেই শ্যান্টি টাউনে, যেখানে সেই দুই সুপার পাওয়ারওয়ালা ব্যক্তি তো লুকিয়ে বসবাস করছিল, আমাদের ফ্লিন্ট এবং লনি লিঙ্কন। আর কি পুলিশেরা তাদের মুখোমুখি হয় আর স্বাভাবিকভাবেই তাদের কাছে উদ্যম পেটান খায় এবং তাদের এই মারপিটের ছবিগুলো কিন্তু রবি চুপচাপ তুলে নেয়। অন্যদিকে বেন এটাও জানতে পারে যে সেই যে ছবিটা তুলেছিল না ক্যাট হার্ডি এবং মেয়রের, সেই গোপন ছবিটা লুকিয়ে লুকিয়ে সে তুলেছিল, সেই ছবিটা তোলার পিছনেও একটা আলাদা রহস্য কাজ করছিল। আমরা দেখেছিলাম না যে একজন মানুষ তার ওয়াইফের পরকীয়ার সব খোঁজ লাগানোর জন্য বেনকে হায়ার করেছিল। অ্যাকচুয়ালি সেটা পরকীয়া তো না, সে বলেছিল যে ক্যাট হার্ডি নাকি তার ওয়াইফ, তবে সেটা তো না। আসলে সে মেয়রকে ব্ল্যাকমেল করবে বলেই বেনকে দিয়ে সেই ছবিটা তোলাতে চেয়েছিল। তার কাছে খবর এসেছিল যে ক্যাট হার্ডি নাকি সেই মেয়রকে ফোন করেছিল, তাদের মধ্যে কিছু একটা মিটিং রয়েছে। অন্যদিকে মেয়র তো বিবাহিত, তো তার যদি একটা স্ক্যান্ডেল খুঁজে পাওয়া যায় তো তাকে ব্ল্যাকমেল করে প্রচুর টাকা পাওয়া যাবে। তো এরকমই একটা ব্যবসার কথা এই মানুষগুলো ভাবছিল। তবে একটাই কথা হচ্ছে যে ক্যাট হার্ডি মেয়রকে কেন ফোন করেছিল। যাই হোক, আমাদের বেন কিন্তু বহুবার ক্যাটের সাথে সাক্ষাৎ করে নিয়েছে। এর মধ্যে সে ক্যাটকে এটাই জানায় যে সে মার্কোর কেসটা কিছুদিনের জন্য বন্ধ রেখেছে। ক্যাট তো তাকে টাকা দিয়েছিল না যে ফ্লিন্ট মার্কোকে খুঁজতে হবে, যে স্যান্ডম্যান হয়ে গেছিল, তবে সেই কেসটা বন্ধ রেখে সে জানায় যে সে এখন সিলভারম্যানের হয়ে কিছু কাজ করছে। তবে ক্যাট তাকে সাবধান করে দেয় যে এই সিলভারম্যানকে কিন্তু সহজে বিশ্বাস করা উচিত না। সো অফিসে বেন, রবি এবং জ্যানেট তারা প্রত্যেকে নিজেদের মতন ইনভেস্টিগেট করেছে এবং তাদের তথ্যগুলোকে একত্র করলে একটা ছবি হয়ে দাঁড়াচ্ছে। ক্যাট হার্ডি, মেয়র মরিস, মার্কো, মৃত এডিসন, এদের মধ্যে কোনো না কোনো তো কানেকশন রয়েছে এবং বেন সন্দেহ করছে যে হয়তো ক্যাট সেই বিশ্বাসঘাতক যার খোঁজেই সিলভারম্যান পাগল হয়ে যাচ্ছে। দেখুন, ক্যাট হার্ডির সাথে তো সিলভারম্যানের একটা আলাদা সম্পর্ক। ক্যাট হার্ডি যে বৃহৎ বারটা চালাচ্ছে, যে থিয়েটারটা চালাচ্ছে, সেটা সিলভারম্যানের নিজের। তো সিলভারম্যানের ব্যাপারে ক্যাট তো অনেক কিছুই জানে। একই সাথে সেই ফ্লিন্টকে যে পাওয়া যাচ্ছে না তার সাথেও ক্যাটের ভালো সম্পর্ক, সে ক্যাটের বডিগার্ড ছিল। তো ক্যাট কোনো না কোনোভাবেই সেই বিশ্বাসঘাতক যে সিলভারম্যানকে ফাঁসানোর চেষ্টা করছে, এমনটা বেন মনে করে। তো এরই মধ্যে বেন ভেরা এডিসনের সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ সেই এডিসন, সেই আগুন মানুষ, তার গার্লফ্রেন্ড। সে অ্যাকচুয়ালি জানে না যে তার বয়ফ্রেন্ডকে কে টাকা দিয়েছিল সিলভারম্যানের সেই বাড়িটাকে জ্বালানোর জন্য। তবে এইটুকুনি তো সে জানে যে তার অনেক বিপদ রয়েছে, তাকে ইমিডিয়েট শহর ত্যাগ করে চলে যেতে হবে এবং বেন তাকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়, যে টাকা নিয়ে ভেরা এই শহর ত্যাগ করে পালাবে। তবে পরে এই ঘটনাটা একটা অন্য বিপদ ডেকে আনে। একই সাথে আমাদের রবির যে গল্প দেখছি, সে তো সেই সুপার পাওয়ারওয়ালা মানুষগুলোর সাথে পুলিশদের মারপিটের ছবিগুলো তুলেছিল, সেগুলো ডেলি বিউগলকে জমা দেয়। রবি একটা সময় ডেলি বিউগলেই কাজ করতো, তবে তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, সেই কারণে সে ফিরতে চায়। এখন ফেরার জন্য তার কাছে কিছু ভালো ছবি, কিছু ভালো নিউজ তো থাকা প্রয়োজন, তো সে সেইগুলোই দিয়েছে। তবে রবি যেভাবে খবরটা ছাপাতে চেয়েছিল সেটা না করে ডেলি বিউগল লিঙ্কন এবং মার্কোকে ভয়ঙ্কর দানব বলে উপস্থাপন করেছে, যেটা দেখে রবি প্রচণ্ড রেগে যায়। আবার এরই মধ্যে ফ্লিন্ট, যাকে পাওয়া যাচ্ছিল না, মানে সে যে লুকিয়ে ছিল, সে ক্যাটের সাথে আবারও সাক্ষাৎ করে এবং সে ক্যাটকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চায়, কারণ ক্যাট হার্ডির সাথে ফ্লিন্টের ভালোবাসা রয়েছে, তারা একে অপরকে ভালোবাসে। তবে তাদের এই লাভ রিলেশনটা গোপনই রেখেছে সে। কিন্তু যেমনটা বললাম যে ফ্লিন্টের পাওয়ারটা ধীরে ধীরে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এটা আরও খারাপ হয়ে যাচ্ছে, যার কারণ সে মানসিকভাবে ভেঙে পড়ছে। সে বুঝতে পারছে যে সে ক্যাটের সাথে শান্তিতে থাকতে পারবে না। তবে পরিস্থিতি আরও চরম হয়ে যায় যখন ক্যাট হার্ডি বেনকে পেনসিলভেনিয়া স্টেশনে দেখা করতে ডাকে। বেন সেখানে পৌঁছায় এবং বুঝতে পারে যে ক্যাট হয়তো শহর ত্যাগ করে পালানোর চেষ্টা করছে বা এই স্থান ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। বেন থেকে সরাসরি প্রশ্ন করে যে সেই জিমি এডিসনকে কি সে টাকা দিয়েছিল সেই সিলভারম্যানের প্যালেসটাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য। একই সাথে মেয়র মরিসকে যে তথ্যটা দিয়েছিল যে সিলভারম্যান তার গাড়ি নিয়ে আসছে সেই ডিল করতে, যেখানে পুলিশেরা ফাঁদ পেতেছিল, সেই টিপটা কি ক্যাট দিয়েছিল পুলিশকে বা মেয়রকে। যাই হোক, তাদের তর্ক বেশিক্ষণ চলে না, সেখান থেকে সে কিছু উত্তরও পায়নি। তবে ততক্ষণে উইনস্টন এবং তার লোকেরা সেখানে চলে আসে, সিলভারম্যানের লোকেরা, এবং তাদেরকে ধরে নিয়ে চলে যায়। তারা তাদেরকে জঙ্গলে নিয়ে যায়, যেখানে অলরেডি দুটো কবর খোঁড়া ছিল, যেখানে সিলভারম্যানের সামনে ক্যাটের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়। একই সাথে বেনের উপরেও দোষ পড়ে যে সে ক্যাটকে হেল্প করেছে এসব ক্রাইমে। উইনস্টন ভেরাকেও ধরে এনেছে। ভেরা স্বীকার করেছে যে হ্যাঁ, তার হাজব্যান্ড সিলভারম্যানের সেই প্যালেসে আগুন লাগিয়েছিল এবং এই কাজটা করার জন্য ক্যাট হার্ডি তাকে টাকা দিয়েছিল।
ক্যাট পুরো ফেসে গেছে, তা সত্ত্বেও সে বলছে যে এগুলো মিথ্যে কথা, সে এরকম কাজ করেনি। মোটমাট ক্যাট এবং বেন তারা দুজনেই ফেসে গেছে। সে ভেরার কাছে যে টাকা ছিল না $1000, যেটা তাকে এখান থেকে পালানোর জন্য বেন তাকে দিয়েছিল, সেই টাকাটা উইনস্টনের কাছে রয়েছে। সেই টাকাটা সে নিয়ে সিলভারম্যানকে দেয় এবং সিলভারম্যান সেই টাকাগুলো দেখে লক্ষ্য করতে পারে যে এটাতে তো উইনস্টনের চিহ্ন রয়েছে। যেমনটা বলেছিলাম, সিলভারম্যান যাকে যাকে টাকা দেয় তাদের প্রত্যেকটা টাকায় আলাদা আলাদা চিহ্ন দেয়। তো সে উইনস্টনের জন্য যেমন চিহ্ন রেখেছিল সেম চিহ্ন এখানে রয়েছে। আসলে ব্যাপার হচ্ছে কি, রাতের বেলা একটা সময় বেন লুকিয়ে লুকিয়ে সিলভারম্যানের বাড়িতে ঢুকে তার ভল্ট থেকে কিছু টাকা চুরি করে আনে এবং সেই টাকাটাই সে ভেরাকে দিয়েছিল এখান থেকে পালানোর জন্য, কারণ অবভিয়াসলি তার কাছে অত টাকা থাকবেই বা কোথা থেকে। তো সে সেই টাকায় উইনস্টনের মতন চিহ্ন নকল করে দিয়েছিল। আমরা দেখেছিলাম যে বেনকে উইনস্টন আগে হায়ার করেছিল সেই আগুন মানব এডিসনকে খোঁজার জন্য। একই সাথে সে বেনকে টিপসও দিয়েছিল যে কোনো ধরনের ইনফরমেশন আগে তাকে দেওয়ার জন্য। সো উইনস্টনের সব টাকায় যেমন চিহ্ন থাকে সেটা বেন দেখে নিয়েছিল এবং সেই মার্কিংই সে সেই টাকায় করে দিয়েছিল, যেটা দেখে সিলভারম্যান ভাবতে থাকে যে ভেডার কাছে এতগুলো টাকা রয়েছে, এগুলোতে তো উইনস্টনের দেওয়া মার্কিং রয়েছে, অবশ্যই উইনস্টন তাকে টাকা দিয়েছিল। মানে সব দোষ উইনস্টনের উপরেই পড়ে যায়, যার কারণে সিলভারম্যান আর দ্বিতীয় কোনো প্রশ্ন করে না, সরাসরি উইনস্টন এবং তার পার্টনার জিওকে গুলি মেরে সেখানে হত্যা করে ফেলে। তারপরে আমরা সিলভারম্যান এবং বেন রেলিকে দেখতে পাই, তারা একই টেবিলে বসে রয়েছে। অন্যদিকে ক্যাট হার্ডি সবার জন্য গান গাইছে, তারা সেই বারেই ছিল। পরের দিন সকালবেলা সিলভারম্যানের সাথে সারা রাত মদ্যপানের পর হ্যাংওভার নিয়ে এসে অফিসে আসে বেন, যেখানে জ্যানেট এবং রবি তার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে রবি হার্লেমে চলে যায় লনি লিঙ্কনের খোঁজে, কারণ সে জানে যে লনির কাছে কিছু রহস্যের উত্তর লুকিয়ে রয়েছে। অবভিয়াসলি সে এরকম পাওয়ার পেলো কোথা থেকে, সে তো একা না, তার বন্ধুদেরও সুপার পাওয়ার রয়েছে, তো তার থেকে হয়তো কিছু উত্তর পাওয়া যেতে পারে। অন্যদিকে ক্যাটের কাছে আসে সিলভারম্যান এবং সিলভারম্যান জানতে চায় যে ক্যাট সেদিন স্টেশনে কি করছিল। ক্যাট জানে যে সিলভারম্যান একটু আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল, যেটা থেকে সে ভয় পেয়ে শহর ছেড়ে চলে যেতে চাইছিল। একই সাথে সিলভারম্যান সন্দেহ করছিল যে ক্যাট যখন পালাচ্ছিল তার সাথে বেন কি করছিল। তো ক্যাট জানায় যে বেন তার সাথে পালাচ্ছিল না, বরং সিলভারম্যানের হয়েই ক্যাটের উপরে নজর রাখছিল। এরপরে বেন একটা রেস্টুরেন্টে ক্যাটের সাথে সাক্ষাৎ করে, যেখানে তারা তাদের গল্পটা একটু মিলিয়ে নেয়, কারণ তারা দুজনেই যদি আলাদা আলাদা গল্প সিলভারম্যানকে শোনায় তাহলে তো সিলভারম্যান সন্দেহ করবে। তবে বেন ক্যাটকে সরাসরি একটা প্রশ্নই করে যে সে কেন সিলভারম্যানকে হত্যা করার চেষ্টা করছিল। এটা তো সত্য যে ক্যাটই আসলে টাকাটা দিয়েছিল সিলভারম্যানের সেই বাড়িটাকে জ্বালানোর জন্য, তবে কেন? ক্যাট তখন বেনকে সেই পুরনো পরিত্যক্ত থিয়েটারটায় নিয়ে যায়, যেখানে সে নিজের জীবনের গল্পটা শোনায়। অ্যাকচুয়ালি সিলভারম্যান ক্যাটকে একটা ভালো জীবনের প্রতিশ্রুতি দিয়েই এখানে এনেছিল, তবে পরে ধীরে ধীরে ক্যাট সিলভারম্যানের নিয়ন্ত্রণে চলে আসে, তার কন্ট্রোলে চলে আসে। পরবর্তীকালে ক্যাট থমাস নামক একটা মানুষের প্রেমেও পড়ে, কিন্তু সিলভারম্যান সেই থমাসকে হত্যা করিয়ে দেয়, কারণ সে ক্যাটকে অন্য কোনো পুরুষের সাথে দেখতে পারবে না। পরে ক্যাট ফ্লিন্টের সাথে প্রেমে পড়ে, অর্থাৎ সিলভারম্যানেরই কিন্তু আরেকজন গুন্ডা। তবে ব্যাপার হচ্ছে যে সিলভারম্যান যতদিন বেঁচে থাকবে ক্যাট ততদিন শান্তিতে প্রেমও করতে পারবে না, শান্তিতে বাঁচতে পারবে না। তো একটাই উপায় হচ্ছে সিলভারম্যানকে রাস্তা দিয়ে সরিয়ে দেওয়া। সেই কারণে ক্যাটের যে বয়ফ্রেন্ড অর্থাৎ ফ্লিন্ট মার্কো, তার যে বন্ধু জিমিকে টাকা দিয়ে তারা সিলভারম্যানকে হত্যা করার প্ল্যান করেছিল। তবে ক্যাট এবং বেনের এই যে আলোচনাটা হচ্ছিল, এটা দূর থেকে মার্কো বা ফ্লিন্ট মার্কো দেখতে পেয়ে যায় এবং সে ভুল সন্দেহ করতে থাকে। ফ্লিন্ট তো ক্যাটকে ভালোবাসে যেমনটা জানি, এবং সে ভাবতে থাকে যে এই বেন হয়তো ক্যাটের সাথে প্রেম করার চেষ্টা করছে বা ক্যাট হয়তো তাকে ছেড়ে বেনকে পছন্দ করছে, এরকম তার মনে সন্দেহ তৈরি হতে থাকে। অন্যদিকে হার্লেমে সেই রবি সে লেনির সাথে দেখা করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে নিউজ পেপারে যে রিপোর্টটা ছাপানো হয়েছে সেটাতে তার কোনো দোষ নেই। যেমনটা দেখেছি যে ডেলি বিউগলে তাদের যে ছবিগুলো ছাপানো হয়েছে সেখানে ফ্লিন্ট, তারপর লনি, এদেরকে জানোয়ার বলা হয়েছে, জন্তু বলা হয়েছে, মনস্টার বলা হয়েছে। তো এটা দেখেই লনি একটু ক্ষেপে গেছে যে তুমি আমাদের ছবি তুলেছো, আমি তোমার সাথে এত ভালো কথা বললাম, আর তুমি তোমার নিউজে আমাদেরকে জন্তু বলেছো। তবে রবি সত্যটাই জানায় যে সেই কাজটা করেনি, সে অ্যাকচুয়ালি কাজটা করতে চায়নি। যাই হোক, রবি তার সাথে এত কথা বলছে একটা জিনিসেরই জন্য, যে তারা এই পাওয়ারগুলো পেলো কোথার থেকে, তাদের মধ্যে কানেকশনটা কি। যেমনটা জানি যে তারা প্রত্যেকেই সেই আটকা পড়ে গেছিলো জার্মানদের কাছে, এবং জার্মানদের যে সেই বন্দি শিবিরটা ছিল সেখানে তাদের উপরে টর্চার করা হয়েছিল, অনেক নির্যাতন করা হয়েছিল। সেই সম্পূর্ণ গল্পটা সে জানায়। একই সাথে সে আরেকটা ডাক্তারের নামও জানায়, ডক্টর ফ্যাবার, যিনি হয়তো তাদের এই পরিস্থিতির রহস্যটা জানে। অন্যদিকে ফ্লিন্ট, সে তো ক্যাটকে বেনের সাথে দেখে চরম হিংসায় ভুগছে এবং রাগের চোটে সে সিলভারম্যানের কাছে চলে যায়। সে জানায় যে সে এখন রিটার্ন করেছে, সে আর ফিরবে না, সে এখন থেকে সিলভারম্যানের হয়েই কাজ করবে। অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ডের জন্যই সে সিলভারম্যানকে ছাড়তে রাজি হয়ে গেছিল, তবে গার্লফ্রেন্ড চলে গেছে, এখন আর সিলভারম্যানকে ছেড়ে লাভ কি।
অন্যদিকে ক্যাট এবং বেন তারা ধীরে ধীরে ক্লোজ তো হচ্ছে, এটা তো দেখেছি আমরা। সে বেনের অ্যাপার্টমেন্টে আসে তার সাথে সাক্ষাৎ করার জন্য, যেখানে বেন তার অতীতের গল্পটা তাকে শোনায় যে সে একটা সময় একটা অপরাধীকে জেলে পাঠিয়েছিল এবং 5 বছর পর সেই অপরাধী প্রতিশোধ নিতে চলে আসে। বেনের যে প্রেমিকা রয়েছে রুবি, তাকে সে হত্যা করে। রুবি যখন মারা যাচ্ছিল তখন বেন শহরের এক অন্য প্রান্তে বসে মদ খাচ্ছিল, এনজয় করছিল। সে সময় মতন তার প্রেমিকার কাছে পৌঁছাতে পারেনি বলেই তাকে বাঁচাতে পারেনি, আর যার কারণেই সম্পূর্ণ দোষটা সে নিজের ঘাড়েই নিচ্ছে, আর যার কারণেই তো সে এই স্পাইডারের সব দায়িত্ব ত্যাগ করে দিয়েছিল। অন্যদিকে সিলভারম্যান মেয়র মরিস এবং পুলিশ কমিশনার রয়েছে তার সাথে সাক্ষাৎ করে। এখন সিলভারম্যান তো বুঝে গেছে যে শহরের মেয়র কমিশনারের সাথে হাত মিলিয়ে সিলভারম্যানকে তার জায়গা থেকে সরানোর চেষ্টা করছে। অন্যদিকে সিলভারম্যান সেও তাকে থ্রেট করতে থাকে যে তুমি যে মেয়রের পদে বসে রয়েছো সেটা আমার জন্যই, তারাই তো টাকা দিয়ে এই মেয়রদের বসিয়েছে। যেমনটা আমরা দেখি যে এই ক্রাইম বসগুলোই তো পলিটিক্সটাকে কন্ট্রোল করে, তারাই তাদের নিজেদের লোকদের বসায়। তো যাই হোক, মরিসের সাথে সিলভারম্যানের তো একটা ভেতরের ঝগড়া চলছে। অন্যদিকে শহরে একটা খবরও ছড়িয়েছে যে ডায়মন্ড ডিস্ট্রিক্টে নাকি এক রহস্যময় দানব তাণ্ডব চালাচ্ছে। অন্যদিকে ক্যাট সে ওই খবরটা পায়, সে মনে করতে থাকে যে তার বয়ফ্রেন্ড ফ্লিন্ট হয়তো এই কাজটা করছে, কারণ ফ্লিন্টের মধ্যে তেরকম একটা পাওয়ার রয়েছে, সে স্যান্ডম্যান হয়ে যায়। তবে স্পাইডার যখন ডায়মন্ড ডিস্ট্রিক্টে গিয়ে পৌঁছায় সে জানতে পারে এটা অ্যাকচুয়ালি মার্কো না, বরং আলাদা একটা অজানা ব্যক্তি যার মধ্যে মানে কি বলবো যে বিদ্যুৎ ছুটতে পারে। আমাদের স্পাইডারম্যানের যেমন একটা ভিলেন আছে না ইলেকট্রো, তবে এই গল্পে আরেকজন রয়েছে, সেটা হচ্ছে মেগাওয়াট। তো স্পাইডারম্যানের সাথে তার চূড়ান্ত ফাইট হয় এবং এই ফাইটটা খুবই রিয়েলিস্টিক। আমাদের স্পাইডার তার যে বয়স হয়ে গেছে, ধীরে ধীরে তারও ব্যথা লাগে, সব কিছু একটু রিয়েলিস্টিক ওয়েতেই এখানে দেখানো হয়েছে। একই সাথে সেই 1930-এর টাচও তো দিতে হবে। সেই টাইমে যেমন অভিনয় ছিল, মানুষদের যেমন ড্রেস ছিল, ফুল ভাইবটাই ফুটে উঠেছে। যাই হোক, অবশেষে স্পাইডার জিতে যায়, জনতা একদম আনন্দে ফেটে পড়ে, আর মেয়র মরিস সেই সুযোগে সেখানে চলে আসে এবং স্পাইডারের সাথে ছবি তুলে নেয় মানুষদের সাপোর্ট অর্জন করার জন্য, কারণ স্পাইডারকে তো সবাই ভালোবাসে, বিশেষ করে 5 বছর বাদে সে ফিরে এসেছে। তবে এই লড়াইয়ের মধ্যে ক্যাট একটা জিনিস লক্ষ্য করে, স্পাইডারের মধ্যে কিছু আলাদা জিনিস সে ফিল করতে পারে। সেই কারণে ক্যাট সরাসরি বেনের বাড়িতে এসে তাকে জিজ্ঞেস করে সে কি আসলে স্পাইডার। বেন অবশ্যই লুকানোর চেষ্টা করে, কিন্তু ক্যাট তার কথা বিশ্বাস না করে সরাসরি জানলা থেকে ঝাঁপ মারে, আর সেই মুহূর্তে বেন তাকে জাল দিয়ে বাঁচিয়ে দেয়। আর কি, ক্যাটের সব সন্দেহ দূর হয়ে যায়। সো এখন তারা দুজনেই একে অপরের রহস্য, একে অপরের সিক্রেট জেনে গিয়েছে। তারা দুজন আরও ক্লোজ হতে থাকে এবং যেটা হওয়ার সেটাই হয়। তারপরে বেন এবং ক্যাট হার্ডিকে আমরা একটা ডাইনারে বসে কথোপকথন করতে দেখি, যেখানে বেন তার অতীতের গল্প তাকে শোনায়। তখন আমরা জানতে পারি যে বেন রাইলি বা আমাদের এই স্পাইডার আসলেই কিভাবে স্পাইডার হলো, কিভাবে সে শক্তিটা পেল। একটা ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পারি সেই যুদ্ধের সময় জার্মানদের যে প্রিজনার ক্যাম্পগুলো ছিল, সেখানে জার্মানরা নিষ্ঠুরভাবে সব বন্দীদের উপরে নানান এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। সো বেন তো সেখানে গেছিল রেস্কিউ করতে, আর তখনই সে সেই সত্যটা জানতে পারে। সেখানেই এক টাইপের মানুষ ছিল যে অর্ধেক মানুষ অর্ধেক মাকড়সার মতো, ম্যান স্পাইডার, যে বেনকে কামড় দিয়ে দেয়। সেই ঘটনার পর থেকেই তার শরীরে নানান পরিবর্তন আসে এবং সে দ্য স্পাইডার হয়ে ওঠে। বর্তমানে বেন স্বীকার করে যে ফ্লিন্ট মার্কোর যে কেসটা, সেটাতে সে এত আগ্রহী এই কারণে, কারণ সে জানতে চেয়েছিল যে বেন ঠিক যেখানে যেভাবে পাওয়ার পেয়েছিল এরাও কি ঠিক সেইভাবেই পাওয়ার পেয়েছে, আর যদি পেয়ে থাকে তাহলে হয়তো এই শক্তি থেকে মুক্তি পাওয়ার পথও সে খুঁজে পাবে, কারণ এই শক্তিটা বর্তমানে তার কাছে একটা অভিশাপের মতন। তার ভালোবাসা রুবির মৃত্যুর পর থেকে সে আসলেই একটা সাধারণ মানুষের মতন বাঁচতে চাইছে। অন্যদিনের ডেলি বিগলে রবি রবার্টসন একটা নতুন প্রতিবেদন নিয়ে আসে, যেখানে সে সেই মেগাওয়াট ইলেকট্রিক পাওয়ারওয়ালা মানুষটা তাকে হারানোর জন্য স্পাইডারের প্রশংসা করে। একই সাথে রবি এটাও জানায় যে আগের মতন ভুল করলে চলবে না, কারণ আগেরবার যেমনটা দেখেছিলাম ফ্লিন্ট এবং লনিকে তারা দানব মানে একটা মনস্টার বানিয়ে পেশ করেছিল খবরের কাগজে। একই সাথে বেন, রবি, চ্যানেট তারা তদন্ত করতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। ফ্লিন্ট, লনি, এডিসন এবং অন্যান্য মানুষেরা যারা যারা এই শক্তি পেয়েছে তাদের সবার সঙ্গে একসময় ডক্টর ফেভার যোগাযোগ করেছিল। সেই ডাক্তারই আসলে সেই জার্মান বন্দি শিবির থেকে যে লোকগুলো বেঁচে ফিরেছিল তাদের চিকিৎসা করছিল। কিন্তু ব্যাপার হয়েছে যে সে তাদের চিকিৎসা করতে গিয়ে মানে তাদের সুস্থ করার বদলে অজান্তেই তাদের ভেতরে যে জেনেটিক মিউটেশনগুলো হচ্ছিল, যেটা স্লো ছিল, সেটাকে আরও ফাস্ট করে দেয়, আর যার কারণে আমরা দেখছি তাদের পাওয়ারগুলো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, বিশেষ করে ফ্লিন্ট মার্কোর। অন্যদিকে ফ্লিন্ট লনিকে উপদেশ দেয় সিলভারম্যানের দলে যোগ দেওয়ার জন্য। ব্যাপার হয়েছে কি, তাদের দুজনেরই তো পাওয়ার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তারা আশা ভরসা সব হারিয়ে ফেলেছে, কারণ সেই ডক্টর ফেভার সেও তো তাদের চিকিৎসা করতে পারেনি। সেই কারণে তারা ডিসাইড করেছে যে এরকম কষ্ট পাওয়ার থেকে বরং যেটুকুনি সময় তাদের কাছে আছে মাথা উঁচু করে ক্ষমতা প্রদর্শন করেই তারা সেইটুকুনি সময় কাটাবে। তো সেই কারণে তারা সিলভারম্যানের সাথে যায় দেখা করতে, এবং ক্যাটও সেখানে উপস্থিত ছিল। সেখানে সিলভারম্যান ক্যাটকে অপমান করে জানায় যে সে একটা নতুন ব্যান্ড এবং সিঙ্গার খুঁজছে, কারণ ক্যাটকে আর তার পোষাচ্ছে না, মানে ক্যাটের প্রতি যে তার যে আগ্রহটা ছিল সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে।
অন্যদিকে রবি ডক্টর ফেভারের সাথে সাক্ষাৎ করতে চলে যায়, তাকে সেই গবেষণা নিয়ে প্রশ্ন তোলে। একই সময় বেন গোপনে তার অফিসে ঢুকে কিছু গোপন নথিও খুঁজে পায়। যদিও ধরা পড়ার আগেই সে সেখান থেকে তো পালাতে সক্ষম হয়, তবু ফেভারের যে সহকারী রয়েছে বা তার যে গার্ড রয়েছে ওগডেন, সে তাকে চিনে ফেলে। সে বুঝতে পারে বেন সেই একজন সৈনিক যারা বহু বছর আগে ফ্রান্সের সেই বন্দি শিবিরের ঘটনাটার সঙ্গে জড়িত ছিল। সম্ভবত ওগডেন সেও সেখানে বন্দি ছিল যাকে বেন বাঁচিয়েছিল। যাই হোক, রাতে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। ফ্লিন্ট লনি পুলিশ স্টেশনে ঢুকে সেই যে মেগাওয়াট রয়েছে বিদ্যুতের পাওয়ারওয়ালা সেই মালটা তাকে বাঁচিয়ে দেয় এবং সিলভারম্যান তাকে তার নিজের দলেও নিয়ে নেয়। মানে সিলভারম্যান চাইছিল এরকম একটা সুপার পাওয়ারওয়ালা মানুষদের তার দলে যোগ করতে, অবশ্যই এতে তারই ক্ষমতা বাড়বে। পরে বেন ক্যাটের সাথে সাক্ষাৎ করে এবং তাকে একটা কঠিন সত্য জানায়। ফ্লিন্টের শরীর দ্রুত ভেঙে পড়ছে এবং সে যতবার তার ক্ষমতাটা তার পাওয়ারটা ইউজ করছে ততবার সে মৃত্যুর আরও কাছে চলে আসছে। ক্যাট অবশ্যই জিনিসটা শুনতে চায় না, কারণ ফ্লিন্টকে সে ভালোবাসে। কিন্তু বেন তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা একটা নতুন জীবন শুরু করতে পারে। সে বলে যে রুবি এবং ফ্লিন্ট তারা দুজনেই অতীতের ছায়া হয়ে গেছে, কিন্তু তাদের দুজনের সামনে এখনো ভবিষ্যৎ রয়েছে। মানে আমাদের বেন এবং ক্যাট, তারা তো দুজন রয়েছে, তো তারা দুজন নতুন করে ভালোবাসা শুরু করতে পারে একসাথে। একই সাথে ক্যাটের তো একটা স্বপ্নও ছিল স্যান্টোরিনিতে গিয়ে তার নিজের একটা ব্যবসা তৈরি করা, মানে নিজে স্বাধীনভাবে সেখানে কাজ করে স্বাধীনভাবে সে থাকবে এই সিলভারম্যানের থেকে অনেক দূরে, এবং বেনও তাকে হেল্প করবে এই কাজে। তো তারা ডিসাইড করে সব ত্যাগ করে পালাবে, এরকমই কিছু। সো পরের দিন জেনেটকে বেন তার সম্পূর্ণ প্ল্যানটা জানায়। জেনেট বুঝতে পারে যে বেন বহুদিন পর একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে এবং জেনেট এটাকে সাপোর্ট করে। সে বেনের অলওয়েজ ভালো চায়। বহুদিন বাদে বেন হ্যাপি, সে ফাইনালি কাউকে খুঁজে পেয়েছে। অন্যদিকে ফ্লিন্টের অবস্থা আরও খারাপ হচ্ছে। ব্যাপার হচ্ছে যেমনটা দেখলাম যে ফ্লিন্ট ক্যাটের উপরে একটু ক্ষেপে রয়েছে, কারণ সে গোপনে বেন এবং ক্যাটকে একসাথে দেখে নিয়েছিল এবং সে ভাবছিল যে ক্যাট এবং বেনের মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে, যার কারণে এই হিংসাতেই সে সিলভারম্যানের দলে যোগ দেয়। কিন্তু ক্যাট অ্যাকচুয়ালি এই কাজটা কখনোই করেনি। সে কোনোদিনই ফ্লিন্টকে দূরে সরায়নি, বরং ফ্লিন্টের ভুল ধারণা এটা। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে ক্যাট একটা জিনিসই চায়, ফ্লিন্টকে বাঁচানোর। তাকে বাঁচানোর কি আর কোনো উপায় আছে? লনি জানায় যে হ্যাঁ, ডক্টর ফেভারের মতে এখনো একটা শেষ উপায় রয়েছে, সেটা হচ্ছে দ্য স্পাইডার। বেনের শরীরের মধ্যেই কোনো সিক্রেট লুকিয়ে রয়েছে যেটা দিয়ে বাকিদের সুস্থ করা যেতে পারে। যেমনটা আমরা দেখলাম যে প্রত্যেকের শরীরেই মিউটেশন ঘটেছে, কিন্তু প্রত্যেকেই মারা যাচ্ছে, কিন্তু আমাদের যে বেন বা এই স্পাইডারম্যান সে কিন্তু স্টেবল। তো রহস্যটা কি? সো গল্পের শেষে ডক্টর ফেবার এবং তার যে সহকারী অগডেন, তারা তো শহর ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কারণ ডক্টর ফেবারের সব সিক্রেটগুলো তো সবাই জেনে গেছে যে সেই সুপার হিরোগুলোর উপর সে এক্সপেরিমেন্ট করছে, হ্যান ত্যান। যাই হোক, ঠিক তখনই ক্যাট হার্ডি সেখানে উপস্থিত হয় এবং সে ফেবারের কাছ থেকে একটা প্রমিস চায় যে সে বলে দেবে যে সেই স্পাইডার আসলে কে, তার পরিবর্তে সেই স্পাইডারের যাতে কোনো ক্ষতি সে না করে। আর কি, ফ্লিন্টকে বাঁচানোর জন্যই সেই ডাক্তারকে আমাদের স্পাইডারের আসল পরিচয় বলে দেয় যে বেন রাইলি হচ্ছে দ্য স্পাইডার। সো আমাদের বেনকে তো দেখেছিলাম যে ক্যাটের সাথে শহর ত্যাগ করে এক নতুনভাবে জীবন শুরু করার প্রস্তুতি তারা নিচ্ছিল। ঠিক তখনই দরজায় চলে আসে অগডেন, অর্থাৎ সেই ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, যে বেনকে তার যুদ্ধের সময়কার পুরনো ছবিটা দেখায় এবং যে ছবিতে ফ্লিন্ট, জিমি তারা প্রত্যেকেই ছিল সেই জার্মানদের প্রিজন ক্যাম্পে এবং অগডেনও সেখানে ছিল। আর ব্যাপার হচ্ছে কি যে তাকে দেখে একটু বয়স্ক এই কারণে মনে হচ্ছে যে তার বডিতে অন্যভাবে মিউটেশন ঘটেছে, সে খুব তাড়াতাড়ি বয়স্ক হয়ে যাচ্ছে। যাই হোক, বেন তো তাকে ভেতরে ঢেকে নেয়, খুবই ফ্রেন্ডলি কথা বলছিল সে। আসলে বেনই তো সেখানে বহু মানুষকে বাঁচিয়েছিল, তো বেন ভেবেছে যে হয়তো সে এসেছে থ্যাংক ইউ বলার জন্য, কিন্তু বেন যে আসল স্পাইডার সেটা তো জেনে গেছে, ক্যাট তাদেরকে বলে দিয়েছে। প্রথমে সে বেনকে বলে যে রবি রবার্টসন যাতে এই ডাক্তারের ব্যাপারে যাতে কিছু না ছাপায় সেই ডেলি বিউগলে, তাহলে তার গবেষণা বন্ধ হয়ে যাবে। কিন্তু বেন এতে কোনো কথা বলে না, কারণ সেটা রবির ব্যাপার। যাই হোক, আমাদের বেন তো চলে যাচ্ছে শহর ছেড়ে। তখনই অগডেন তাকে ইঞ্জেকশন মেরে অজ্ঞান করে দেয়। অ্যাকচুয়ালি অগডেন চেয়েছিল সে স্বইচ্ছায় যাক, তবে যেহেতু বেন রাজি হবে না, সে জানে, সেই কারণেই তাকে এই পথটা বেছে নিতে হয়েছে। আর জ্ঞান ফেরার পরই বেন নিজেকে সেই ডাক্তারের চেম্বারে খুঁজে পায়। চেম্বার বলতে একটা গবেষণাগার, যেখানে বেনকে রীতিমতো বেঁধে রাখা হয়েছে। সেই ডক্টর ফেবার বেনের উপরে কিছু পরীক্ষা নিরীক্ষা চালাতে চায়। এরই মাঝে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যুদ্ধের পরে মাকড়সার কামড় খাওয়ার পর বেনের শরীরে কিভাবে পরিবর্তন হয়েছে এবং সেনাবাহিনীর ডাক্তাররা কিভাবে তার উপর পরীক্ষা চালাচ্ছিল। অ্যাকচুয়ালি বেন যে অসুস্থ হয়েছিল তার মধ্যেও যে একটা মিউটেশন হয়েছে সেটা সেনাবাহিনীর লোকেরা জানতো এবং তার উপর নানান টর্চার করেছিল, যদিও কোনো ফলাফল বেরোয়নি। বর্তমানে ফেবার জানায় যে সে তো সেই নিষ্ঠুর জার্মান বৈজ্ঞানিকগুলোর মতন না। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে অগডেন হলো তার ছেলে। সে যে ডক্টর ফেবার, তারই ছেলে হচ্ছে অগডেন, এবং মা হিসাবে সে তার নিজের ছেলেকে বাঁচাতে চায়। অবশ্যই নিজের ছেলেকে ওরকমভাবে বৃদ্ধ হয়ে মরে যেতে সে দেখতে পারছে না, আর যার কারণেই সে স্পাইডারের অর্থাৎ বেনের স্যাক্রিফাইস করতে চায়। যাই হোক, বেনকে অজ্ঞান টজ্ঞান করে তার রক্ত দিয়ে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা সে চালাচ্ছে।
যদিও প্রথমে সে কোনো ফলাফল পায়নি, তবে অবশেষে ডক্টর ফেবার আবিষ্কার মানে ডিসকভার করে যে বেনের শরীরে এমন একটা উপাদান রয়েছে যা সেই মিউটেন্টগুলো বা সেই সুপার পাওয়ারওয়ালা মানুষগুলোর শরীরে যে অস্থিতিশীল অবস্থা হয়েছিল সেটাকে স্থিতিশীল করতে পারে। বেনের শরীরে অ্যাকচুয়ালি সেই উপাদান রয়েছে এবং সেটা দিয়েই সে একটা সিরামও তৈরি করে, যেটা সে তার নিজেরই ছেলে অর্থাৎ ওকডেনের শরীরে পুশ করে এবং দেখতে পায় যে ওকডেন আবারও তরুণ হয়ে যায়। যে কারণে ডক্টর ফেবার এতদিন ধরে এত পরিশ্রম করেছিল, পাগল হয়ে যাচ্ছিল তার ছেলেকে বাঁচানোর জন্য, সেটা ফাইনালি সে করতে পেরেছে। কিন্তু সাফল্যের পরই ফেবার বুঝতে পারে যে বেন বেঁচে থাকলে তাদের এই সব অপরাধ প্রকাশ হয়ে যাবে। মানে অবভিয়াসলি ডক্টর ফেবার যেটা করেছে এটা তো ক্রাইম। বেনের উপর জোর করে এক্সপেরিমেন্ট সে করেছে, তার থেকে রক্ত নিয়েছে, তার লিভারের স্যাম্পেল নিয়েছে আর কি। যদিও ডক্টর ফেবার সেই স্পাইডারকে মারতে চাইলেও ওকডেন সে মায়ায় পড়ে যায়, সে কিন্তু স্পাইডারকে মারতে চায় না। এদিকে বেন নিজের স্পাইডার শক্তি ব্যবহার করে সেখান থেকে তো পালানোর চেষ্টা করে, ঠিক তখনই ওকডেন তাকে ধরে ফেলে। তবে সেই যুদ্ধের সময় আমরা যেমনটা দেখেছিলাম যে বেন তার জীবনটা বাঁচিয়েছিল, সেই ঋণটাই সে শোধ করে। ওকডেন সেই মুহূর্তে বেনকে আর মারে না, বরং তাকে পালানোর সুযোগ করে দেয়, তাকে রাস্তা দেখিয়ে দেয়। তবে তখন হয়ে গেছে আর এক কাণ্ড। সেই সময় রবি রবার্টসনের প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে। আমরা তো দেখেছিলাম যে রবি সেই ডাক্তারের সব সিক্রেট ফাইলগুলো চুরি করে তার সব রিসার্চের গবেষণার সব তথ্য পেয়ে গেছে, যেগুলোকে তার সেই নিউজ পেপারে ছাপিয়ে দিয়েছে এবং সেই নিউজটা সিলভারম্যান এবং তার বাকি লোকেরা পড়েছে এবং সেটাকে ইনভেস্টিগেট করার জন্য সেই ডাক্তারের যে ল্যাব রয়েছে, সিক্রেট ল্যাব, সেখানে তারা চলে যায়। সিলভারম্যানের নিজস্ব ধান্দা রয়েছে, সে চায় এই সুপার পাওয়ারওয়ালা মানুষগুলোকে একত্রিত করে একটা দল বানাতে। কিন্তু ফেভার তাদেরকে একটা ঘরে নিয়ে যায়, সেখানে কাচের জারের মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকা বহু মৃত মানুষদের দেখে সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি সবাই বাঁচেননি, মানে ভয়ঙ্করভাবে মিউটেট হয়ে বহু মানুষ মারা গেছে। ফ্লিন্ট, লনি এদের মধ্যে বহু মানুষকে দেখে চিনতেও পারে। রাগের মাথায় লেইডেন ফেভারের উপরে আক্রমণ চালায় এবং ওকডেন তার মাকে বাঁচাতে এগিয়ে এলেও সেও বিদ্যুতের আঘাতে ঘায়েল হয়। সেই ঝামেলার দরুন সেই স্থানে আগুন লেগে যায় এবং শেষ পর্যন্ত ডক্টর ফেবার এবং ওকডেন দুজনেই সেই আগুনে মারা যায়। এখানে সেই ইলেকট্রিক ম্যান বা আমাদের মেগাওয়াট এই ক্যারেক্টারটাকে বেশ দারুণ দেখিয়েছে। একটু ক্রিপি টাইপের এবং নিজের মাথার উপর দিয়ে কন্ট্রোল করতে পারে না, মানে ইম্পালস কন্ট্রোল নেই তার। অন্যদিকে বেন নিরাপদে সেই ল্যাবরেটরি থেকে তো বেরিয়ে গেছে, বেরোনোর আগে নিজের স্পাইডারের পোশাক, মাস্ক সবই তো সে পেয়েছে। পাশাপাশি ফেভারের তৈরি সেই যে অ্যান্টিডোট সেটাও সে খুঁজে পেয়েছিল, যেটা নিয়ে সে বেরিয়ে এসেছে। এখন এই অ্যান্টিডোট মানে যেটা বেনের শরীরের সব শক্তিগুলোকে মুছে দেবে এবং বেন একটা সাধারণ মানুষে পরিণত হবে এবং বেন তো প্রথম থেকেই এটাই চাইছিল। এদিকে সিলভারম্যান তার লোকজনদের নিয়ে আলকোভে আসে। আলকোভ হচ্ছে সিলভারম্যানের নিজস্ব জায়গা। যাই হোক, সিলভারম্যান পরে ফ্লিন্ট এবং লনি তাদেরকে আদেশ দেয় যে শহরে একটা বিশৃঙ্খলা তৈরি করতে, একটা ক্যাওস তৈরি করতে, যাতে সবাই বুঝতে পারে যে সিলভারম্যান আসল ক্ষমতায় রয়েছে। যেমনটা দেখেছি যে শহরের মেয়র এবং সিলভারম্যানের মধ্যে তো একটা সিভিল ওয়ার লেগে গেছে, তাই না? সিলভারম্যানের কথা অনুযায়ী ফ্লিন্ট এবং লেইডেন তারা সেই মেয়রের অফিসে গিয়ে হামলা চালায়, সেখানকার কর্মচারীদের ভয় দেখায়, নগদ যে টাকাগুলো রাখা ছিল তাদের এই ইলেকশন ক্যাম্পেইনের সেগুলোকেও চুরি করে নেয় এবং সেই টাকা শহরের মানুষদের মধ্যে বিলিয়ে দেয়, যাতে সেই মানুষগুলো মেয়রের প্রতিদ্বন্দ্বী যে রয়েছে অর্থাৎ হাডসনকে ভোট দেয়। অন্যদিকে ক্যাট বেনের অফিসে গিয়ে জ্যানেটের সাথে সাক্ষাৎ করে। সে অ্যাকচুয়ালি জ্যানেট এবং রবির থেকে সাহায্য চায়। তার মনে হয় যে বেনের কোনো একটা সমস্যা হয়েছে, একই সাথে বেনকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। ক্যাটই যে আসলে সেই ডাক্তারকে বেনের আসল পরিচয় বলে দিয়েছিল এবং সেই যে নিজে আসল কালপ্রিট সেই কথাটা কিন্তু সে এখনো বলেনি। যাই হোক, বেনকে খুঁজতে হবে কারণ ক্যাট বেনকে নিয়ে খুবই চিন্তিত। অন্যদিকে মেয়রের মাথায় হাত, ইলেকশনের সব টাকা চুরি হয়ে গেছে। সেই পুলিশ কমিশনারকেও সে কিনে রেখেছিল, সেই পুলিশ কমিশনারও এখন হাত তুলে দিয়েছে। সেও বলছে যে এখন তাকে একমাত্র স্পাইডারই বাঁচাতে পারবে। কিন্তু স্পাইডার বা সেই বেন এখন কোথায়? সে একটা বারে বসে চুপচাপ মদ খাচ্ছিল, কারণ ক্যাট তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যাই হোক, সেই বারে কিছু অন্যান্য লোক টাকা পয়সা নিয়ে মদ খেতে চলে আসে। তারা টাকা পেয়েছে সেই ফ্লিন্ট এবং লেইডেনের থেকে, যেমনটা দেখলাম যে তারা মেয়রের অফিস থেকে টাকা ঝেড়েছিল। তো সেই মানুষগুলো বেশ মজায় আলোচনা করছে এবং স্পাইডারকেও অপমান করছে, আমাদের স্পাইডারম্যানকে। যে অপমানটা বেন সহ্য করতে পারে না। বেন তো সেখানে পাশেই বসেছিল আর কি। বাইরে বেরিয়ে স্পাইডারের মুখোশ পরে আবার সে ফিরে আসে আর উদ্যম পেটানো শুরু করে তাদেরকে। ফাইটটা খুবই রিয়েলিস্টিক, যেমনটা বললাম। বেন একটু নেশায় ছিল, একই সাথে তার বয়সও হয়ে গেছে এবং এই গল্পে ফাইটিং স্টাইল মেল সব কিছু বেশ দুর্দান্ত দেখিয়েছে। পরে রবি তাকে খুঁজে পায় এবং অফিসে নিয়ে আসে। বেন তাকে জানায় যে তার সাথে অ্যাকচুয়ালি কী ঘটেছে, মানে সম্পূর্ণ ঘটনাটাই সে জানায়। একই সাথে বেন যে একদা স্পাইডার ছিল, প্রথমে তার মজা লাগতো এই কাজগুলোতে, তবে বর্তমানে এই স্পাইডারের জীবন একটা যন্ত্রণা হয়ে গেছে। সেই কারণেই বেন ভাবছে যে সেই অ্যান্টিডোটটা নিয়ে নিজেকে একটা সাধারণ মানুষ বানিয়ে দেবে। তবে ব্যাপার হচ্ছে যে ফ্লিন্ট এবং লনি তাদের কিন্তু এই অ্যান্টিডোটটা সব থেকে বেশি প্রয়োজন, কারণ তাদের পাওয়ারটা এই মুহূর্তে কন্ট্রোলের বাইরে রয়েছে, তারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে।
অফিসে এসে একটা বেশ ফানি জিনিস ঘটে। বেন ভুলবশত জ্যানেটের সামনেই বলে বসে যে সেই হচ্ছে স্পাইডার, যদিও জ্যানেট হাসতে হাসতেই তাকে জানায় যে এই সত্যটা সে অনেক আগে থেকেই জানে। অ্যাকচুয়ালি বেনের মদ খাওয়ার একটু অভ্যাস রয়েছে এবং নেশার ঘোরে সে বহুবার জ্যানেটকে তার সত্যটা জানিয়ে দিয়েছিল। অন্যদিকে ফ্লিন্ট ক্যাটের কাছে আসে এবং নিজের ভালোবাসার কথাটা খুলে বলে। তার মনে একটাই কষ্ট যে ক্যাট কত দ্রুত বেনের দিকে চলে গেছিল, এটাই ফ্লিন্টকে আরও বেশি ভেঙে দিয়েছে। অন্যদিকে বেন সেই অ্যান্টিডোটটা কয়েকটা ছোট ছোট সিরিঞ্জে ভাগ করে নিয়েছিল। সে সবার জন্য একটা করে ডোজ রেডি করেছিল, প্লাস নিজের জন্য। কারণ বেন ভেবেই তো নিয়েছে যে ক্ষমতা থাকলেই আসল দায়িত্ব আসে, তো ক্ষমতা না থাকলে দায়িত্বও থাকবে না, মানে একদম আরামসে সে থাকতে পারবে। আর ঠিক তখনই খবর আসে যে সিলভারম্যানের লোকজন সেই হার্লেমের একটি পুলিশের গুদামে হামলা চালিয়েছে। বেন সময় মতন স্পাইডার হয়ে সেই স্থানে পৌঁছায়, যেখানে লনির সাথে বেনের একটা তীব্র ফাইট হয়। বেন প্রথমে তার উপরে সেই অ্যান্টিডোটটা ইউজ করার চেষ্টা করে, তবে লনির স্কিন এতটাই শক্ত যে সেই সুইটা কাজ করে না ঠিক মতন। তবে সময় মতো রবি সেখানে চলে আসে। ব্যাপার হচ্ছিল যে লনির গায়ে তো প্রচণ্ড জোর, অন্যদিকে আমাদের বেন সে এই মুহূর্তে এখন অসুস্থ, সে এখনো চাঙ্গা হয়ে উঠতে পারেনি। তো সেই সুযোগেই লনি বেনকে উদ্যম পেটায়। তবে সময় মতন রবি চলে এসে লনির চোখের মধ্যে সেই ইঞ্জেকশনটা পুশ করে দেয় এবং লনি একদম নর্মাল একটা মানুষের মতন হয়ে যায়। লনি খুবই হ্যাপি, সে আর ঝামেলায় জড়ায় না, বরং বেন এবং রবিকে সেখান থেকে পালাতে হেল্প করে। অন্যদিকে আমাদের স্পাইডার, সে তো আহত রয়েছে, সে অল্প কিছু সময়ের জন্য রবির বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু শহরের পরিস্থিতি আরও খারাপ। সিলভারম্যান তো জানতে পেরে গেছে যে স্পাইডারম্যানের কাছে অ্যান্টিডোট রয়েছে, যেটা সিলভারম্যানের যে এইসব সুপার পাওয়ার গুন্ডাগুলো রয়েছে তাদেরকে নর্মাল করে দিচ্ছে, এবং এই খবরটা মেয়রের কাছেও পৌঁছে গেছে। এখন তাদের দুজনেরই হেল্প প্রয়োজন, অর্থাৎ সিলভারম্যান এবং মেয়র, এবং তাদের দুজনকেই হেল্প করতে পারবে আমাদের সেই প্রাইভেট ইনভেস্টিগেটর বেন রাইলি। সেই কারণে তারা দুজনেই বেনকে খুঁজছে, তারা দুজনেই সেই অ্যান্টিডোটটা নিজেদের হাতে পেতে চায়। তো তারপরে আমরা সিলভারম্যানকে দেখতে পাই যে ক্যাট হ্যাডিকে তার নিজের গল্পটা শোনায়। দারিদ্র অবস্থা থেকে উঠে এসে কিভাবে ক্ষমতা সম্পদ সে অর্জন করেছে সেই গল্পটাই সে শোনাচ্ছে। সে ক্যাটকে বলছে যে যেটাই প্রয়োজন সেটা ছিনিয়ে নিতে হবে এবং কোনো কিছুতেই সন্তুষ্ট হলে হবে না। যে মানুষটা সন্তুষ্ট হয়ে যায় তার গল্প সেখানেই শেষ। তারপরে ক্যাট জেনেটের সাথে সাক্ষাৎ করে। জেনেট তো প্রথমেই ক্যাটকে একটা চড় মারে, কারণ ক্যাট তো আমাদের বেনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। কিন্তু ক্যাট জানায় যে সে যে ভুলটা করেছে সেটাকে সে শুধরাতে চায়। ক্যাট সেই অ্যান্টিডোটটা চায় কারণ সেই ফ্লিন্ট এবং লেইডেন তাদের সব থেকে কাছে এই ক্যাটহাডি যেতে পারবে, কারণ ক্যাটের উপরে কেউ সন্দেহ করবে না। অন্যদিকে ফ্লিন্ট এবং লেইডেন তারা তো বেনের অফিসের বাইরেই অপেক্ষা করছিল, কারণ সিলভারম্যান এখন বেনকে খুঁজছে। তবে সেই লেইডেন অর্থাৎ মেগাওয়াট, তার একটু মাথার সমস্যা আছে, যেমনটা বললাম ইম্পালস কন্ট্রোল। সে ফ্লিন্টকে বলছে যে তাদের কাছেই তো এখন সব শক্তি, তো তারা সিলভারম্যানের আদেশ কেন মানছে, তাই না? যাই হোক, জ্যানেট চুপচাপ রবির বাড়িতে যায়, কারণ বেন তো রবির বাড়িতেই আশ্রয় নিয়েছিল। অন্যদিকে ফ্লিন্ট এবং লেইডেন সে জ্যানেটের পিছু করতে করতে সেইখানে চলে যায়। তারা এখানে এসেছে বেনকে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের সিলভারম্যান বেনকে একটা রিকোয়েস্ট করে যে সে স্পাইডারের সাথে সাক্ষাৎ করতে চায়, যেমনটা গোটা শহর জানে যে বেনের সাথে স্পাইডারের খুব ভালো সম্পর্ক। তবে বেন তো রাজি হয় না, বেনকে টাকা দিতে হবে। তো $2000 বিনিময়ে বেন রাজি হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে, সে স্পাইডারকে ডাকবে। সো আমাদের বেন সে তো স্পাইডারকে ফোন করে, এবং ফোনের ওপারে ছিল রবি, যে স্পাইডারের মতন অভিনয় করে গলা নকল করে সিলভারম্যানের সাথে কথা বলে। তবে পরিস্থিতি পরে আরো জটিল হয়ে যায়, কারণ সেই লেইডেন, সেই হারামজাদাটা বেনকে দেখে চিনতে পেরে যায়। আসলে যেমনটা জানি যে এরা যারা পাওয়ার পেয়েছে প্রত্যেকেই তো সেই জার্মান প্রিজনার ক্যাম্প থেকে এসেছে, এবং বেন তো সেখানে গিয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য। তা অবভিয়াসলি বেনের মুখটা অনেকেই ভুলে উঠতে পারেনি। তখন সিলভারম্যানের মনেও আসল সন্দেহ শুরু হয় যে বেনই কি তাহলে আসল স্পাইডার। বেন ছাড়া আর কেউ স্পাইডারম্যানের সাথে সাক্ষাৎ করতে পারে না, কথা বলতে পারে না, তো সেই বেটা হচ্ছে স্পাইডার। তো সত্য যাচাই করার একটাই উপায় হচ্ছে যে সিলভারম্যান তখন ডিসাইড করে ক্যাটকে গুলি মারবে। এখন বেন যদি একটা সাধারণ গোয়েন্দা হয় তাহলে ক্যাট মরুক কি না মরুক তার তো যা আসে না, কিন্তু সে যদি আসলেই স্পাইডার হয় তাহলে একটা মানুষের জীবন সে বাঁচানোর চেষ্টা করবে। সো এরকমভাবেই সিলভারম্যান তাকে হুমকি দিচ্ছে। তবে বেন যেমনটা বললাম তার শক্তি ঠিক মতন কাজ করছে না এই মুহূর্তে, কারণ সে আহত, সে অসুস্থ, তার এখনও সুস্থ হওয়ার জন্য একটু সময় প্রয়োজন। আর তখনই ক্যাট নিজেই সামনে চলে আসে এবং সে সিলভারম্যানকে সব সত্য কথা বলে দেয়। সেই যে গল্পের শুরুটা হয়েছিল, এডিসন সিলভারম্যানের যে বাড়িটা আগুনে জ্বালিয়ে দিয়েছিল, সেটা অ্যাকচুয়ালি ক্যাটই সেই এডিসনকে ভাড়া করেছিল, এবং মেয়রকে যে তথ্যটা দিয়েছিল সিলভারম্যান কোন রাস্তা ধরে যাবে সেই ডকে যেখানে পুলিশেরা ফাঁদ পেতে রেখেছিল, সেই টিপটাও মেয়রকে ক্যাটই দিয়েছিল। এবং সব থেকে বড়
বড় কথা হচ্ছে সে এখনো ফ্লিন্টকে ভালোবাসে। সে সব কথা বলে দিয়েছে। সিলভারম্যান এখন রাগের চোটে ক্যাটকে গুলি মারতে যাবে, সেই মুহূর্তেই স্পাইডার উপস্থিত হয়। তবে বেন তো এখানে, তাহলে সেই স্পাইডারটাকে, সেটা হচ্ছে রবি। স্পাইডারের পোশাক পরে সেখানে চলে এসেছে। অন্যদিকে সিলভারম্যানের লোকেরাও জ্যানেটকে ধরে নিয়ে আসে, যার থেকে সেই অ্যান্টিডোটগুলো তারা উদ্ধার করে। লেডেন তখন একটা সিরিঞ্জ নিয়ে রবির শরীরে পুশ করে দেয়, মানে সেই নকল স্পাইডারের শরীরে, এইটা ভেবে যে স্পাইডারম্যান এখন শক্তিহীন হয়ে পড়েছে, তাকে বিদ্যুৎ দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয়। তবে অন্যদিকে আমাদের যে আসল স্পাইডার অর্থাৎ বেন, সে তার শক্তি ফিরে পেয়েছে, মানে সে এবার চাঙ্গা হয়ে গেছে এবং সেখানে আর অপেক্ষা করে না, সরাসরি আক্রমণ চালিয়ে দেয়। ব্যাপার হচ্ছে যে তার সব বন্ধুরা অর্থাৎ জ্যানেট, রবি তারা তো বিপদে রয়েছে। সো বেন তার পাওয়ার ইউজ করে এবং সবাই সত্যটা তখন জেনে যায়। আর তারপরে শুরু হয় বেন, ফ্লিন্ট এবং লেডেনের মধ্যে একটা লড়াই। অন্যদিকে ক্যাট তো বহু আগে থেকেই সিলভারম্যানকে মারতে চেয়েছিল এবং এবারই সে সুযোগটা পেয়েছে ফাইনালি। সিলভারম্যান বহুবার তাকে ধাঁধা দেওয়ার চেষ্টা করে, তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তবে ক্যাট এবার আর তার কোনো কথা শোনে না। বহু দিন ধরে সিলভারম্যান তাকে যা নির্যাতন করেছে সেটার সে বদলা নিয়ে নেয়। সিলভারম্যানকে সে গুলি মেরে হত্যা করে ফেলে। অন্যদিকে রাস্তায় তিনটে সুপার পাওয়ারওয়ালা মানুষদের মধ্যে হচ্ছে চরম লড়াই। আমাদের স্পাইডার দুজনের সাথেই লড়াই করার চেষ্টা করছে, তবে সে একা পড়ে গেছে। একই সাথে আমাদের স্পাইডার, যার বয়সটাও হয়ে গেছে, যেমনটা বললাম, লেইডেনের সাথে সে লড়ে পারছিল না। তার ইলেকট্রিকের পাওয়ারে আমাদের স্পাইডারের জাল ঠিক মতন কাজ করছিল না। তো সেই কারণে মাঝখানে ক্যাট চলে আসে তাদেরকে বাধা দেওয়ার জন্য, যাতে স্পাইডারের কোনো ক্ষতি না হয়। কিন্তু ক্যাটের বন্দুকে কোনো গুলি ছিল না, আর সেই সুযোগে লেইডেন ক্যাটকে বিদ্যুৎ দিয়ে আঘাত করে, যেটা দেখতে পেয়ে ফ্লিন্ট কিন্তু প্রচণ্ড রেগে যায়, কারণ ক্যাটকে তো ফ্লিন্ট ভালোবাসে। আর কি, ফ্লিন্টের সাথে তারপর লেইডেনের লেগে যায় ঝামেলা। তবে ফ্লিন্ট যে স্যান্ডম্যান, অ্যাকচুয়ালি তার সেই বালির শক্তিও বিদ্যুতের সামনে টিকতে পারে না। আমরা দেখতে পারি যে লেইডেন ফ্লিন্টের হাত দুটো, যেটা বালির ছিল, সেটাকে হিট করে ক্রিস্টালাইজ করে সেটাকে ফাটিয়ে দেয়। খুব দুর্দান্ত এফেক্টটা দেখিয়েছে। তবে তখনই স্পাইডার আবার উঠে দাঁড়ায় এবং তার মধ্যে যেটুকুনি শক্তি বেঁচে ছিল সেই শক্তি দিয়েই সে লেইডেনকে টেনে উপরে ছুঁড়ে মারে। আর সেই মুহূর্তেই একটা চলন্ত ট্রেন এসে লেইডেনকে দিয়ে দেয় ধাক্কা, যেটাতে সম্ভবত লেইডেন মারা গেছে। তো লড়াই তো শেষ। বেনের কাছে যে অ্যান্টিডোটটা ছিল সেটা সে ফ্লিন্টকে দিয়ে দেয়, ফলে ফ্লিন্ট ফাইনালি বেঁচে যায়। ফ্লিন্ট নর্মাল হয়ে যায়, যেমনটা সে প্রথম থেকেই চাইছিল। কিছুদিন পরে সিলভারম্যানের শেষকৃত্যে ফ্লিন্ট এবং ক্যাটকে একসাথে দেখা যায়। বেনও সেখানে উপস্থিত ছিল। বেন এবং ক্যাটের মধ্যে শেষবারের মতন কিছু কথোপকথন হয় এবং বেন একদমই ক্যাটের উপর খুশি না। প্রথমত সে বেনের সিক্রেটটা বলে দিয়েছিল সেই ডাক্তারকে, এবং দ্বিতীয়ত ক্যাট যে মনে মনে ফ্লিন্টকেই ভালোবাসে, তাহলে সে বেনের হৃদয়টা কেন ভাঙলো আবারও। এই কারণে বেন একটু ক্ষুব্ধ। সিরিজের শেষ অংশে দেখা যায় যে মেয়র মরিস আবারও ইলেকশনে জিতে গেছে এবং আমাদের যে রবি, সে ডেলি বিগল ছেড়ে দিয়েছে এবং নতুন একটা সংবাদপত্র শুরু করেছে, এটার নাম হচ্ছে হার্লেম হেরাল্ড। অন্যদিকে আমাদের বেন, সেও তো নতুনভাবে শুরু করেছে। তার গোয়েন্দা অফিসের যে নামটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, এখন ওটা হয়েছে রাইল এবং রুজ। এবং আমাদের যে জ্যানেট, তারও পদোন্নতি ঘটেছে। তবে সবশেষে একটাই প্রশ্ন আসে যে বেন, তার শেষটা কিভাবে হবে? আমাদের অ্যাকচুয়াল স্পাইডার নোয়ার বা আমাদের দ্য স্পাইডার, সে অবশ্যই কিছুটা শান্তি তো খুঁজে পেয়েছে, কারণ শহরের মেন ক্রাইম বস সে আর নেই, সুপার পাওয়ারওয়ালা মানুষগুলো আর নেই। তবে বেনের ভেতরে থাকা সেই স্পাইডার, সেটা তো এখনো বেঁচে রয়েছে। বেন প্রথমেও তো বলেছিল যে এই স্পাইডারটা জাস্ট একটা আলাদা ক্যারেক্টার। বেন অনেক চেষ্টা করে, অনেক প্র্যাকটিস করে করে তার ভেতরে থাকা সেই জন্তুটাকে দমিয়ে রেখেছে। সো যেমনটা বললাম, শহরে তো এখন শান্তি। বেন হয়তো আপাতত সেই দ্য স্পাইডারের জীবন থেকে তো দূরে সরে যাচ্ছে, কিন্তু স্পাইডার এখনো তার ভেতরে বেঁচে আছে এবং প্রয়োজন হলে সে আবারও ফিরে আসবে, যেটা ইঙ্গিত দেয় যে হয়তো আমরা এই সিরিজের দ্বিতীয় সিজনও পেতে পারি। তবে সবশেষে আমার কেমনটা লেগেছে, যেমনটা বলেছিলাম, আমার দুর্দান্ত লেগেছে। আমি একটু নোয়ার ভাইবের কন্টেন্ট পছন্দ করি, একটু ডার্ক নোয়ার ভাইবের, আর যার কারণেও কিন্তু আমি ক্লাসিক ব্যাটম্যানের অনেক বড় ফ্যান। আমার এরকম ডার্ক টোনের গল্পগুলো একটু ভালো লাগে। একই সাথে আপনারা একটু ডিটেকটিভ স্টাইল, যেখানে এরকম মিস্ট্রি সলভ করার অনেক স্টোরি রয়েছে, এই টাইপের গোয়েন্দা গল্প যদি আপনারা পছন্দ করেন, তো আপনাদের এই টাইপের স্টোরি ভালো লাগে। তবে স্পাইডার নোয়ার ভালো লাগবে না পার্টিকুলার কিছু নির্দিষ্ট শ্রেণীর দর্শকদের জন্যই, যারা স্পাইডারম্যান নামটা শুনে ভেবেছে হয়তো আমরা এমসিইউতে যেমন স্পাইডারম্যান দেখি কালারফুল, দুর্দান্ত কিছু ভিএফএক্স, সিজিআই, তেমন কিছু তারা দেখবে। এরকম প্রত্যাশা করে যদি আপনারা দেখেন তো ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্ট হবে। বাট একটা সুন্দর ডার্ক থ্রিলার মিস্ট্রি নোয়ার গল্প, একই সাথে রয়েছে স্পাইডার, এইগুলো ভেবেচিন্তে যদি আপনি দেখেন তো আপনি ডেফিনেটলি এনজয় করবেন। তো এইটুকুনি ছিল আমার ভিডিও। ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আর কিছুই না। আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই।